প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর মন দিয়ে পড়াশোনাও করছো, কারণ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের তো শুরু হয়ে গেছে। তো আজকে আমি তোমাদের সামনে একটা নতুন টপিক নিয়ে এসেছি এবং সেই টপিকটি হচ্ছে অনুপাত বা রেশিও। এখন এই যে অনুপাত বা রেশিও, এই টপিকটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক পাটিগণিতের। কারণ এই টপিকটা সম্বন্ধে তোমাদের যদি সম্পূর্ণ জ্ঞান থাকে তাহলে অন্যান্য টপিকের অঙ্ক তোমরা খুব সহজেই অনুপাতের নিয়ম এর সাহায্য নিয়ে করতে পারবে। ঠিক আছে, তো আমি কতগুলো অঙ্ক নিয়ে এসেছি এবং সেই অঙ্কগুলি হচ্ছে ক্লাস 7-এর অধ্যায় 2-এর কোষে দেখি 2-1-এর কতগুলি অঙ্ক প্রথম দিকে। তো অঙ্কগুলি করার আগে আমি অনুপাত সম্বন্ধে কয়েকটি কথা বলছি যেগুলো তোমাদের মানে অবশ্যই মনে রাখা দরকার। সেগুলি কি কি না, প্রথমে আমি জানাচ্ছি যে অনুপাত কাকে বলে। না, অনুপাত হলো দুই বা ততোধিক সমজাতীয় রাশির মধ্যে সম্পর্ক, মানে কোন রাশিটির কত গুণ বা কত অংশ যেটি দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় অনুপাত। ঠিক আছে, এবং অনুপাত বিষয়ের বা অনুপাত সম্বন্ধে আরেকটি মূল্যবান কথা, সেটি হচ্ছে অনুপাতের কোনো একক থাকে না। কোনো সময়ে কিন্তু তোমরা অনুপাত নির্ণয় করার পরে কোনো একক ব্যবহার করবে না। তৃতীয় কথা হচ্ছে যে অনুপাতের প্রকারভেদ। অনুপাত কত রকমের হয় না, অনুপাত কয়েক রকমেরই হয়। যেমন 1 নম্বরে হচ্ছে লঘু অনুপাত। এই লঘু অনুপাত কাকে বলে না, যে অনুপাতের পূর্ব পদটি ছোট হয় উত্তর পদটি বড় হয়। যেমন 2:3, 4:5, 7:9, মানে পূর্ব পদটি ছোট হওয়া চাই, সেটি হবে লঘু অনুপাত। আর 2 নম্বর হচ্ছে গুরু অনুপাত। তাহলে গুরু অনুপাত কাকে বলে না, যার পূর্বপদ, হ্যাঁ একটি কথা, পূর্বপদ এবং উত্তরপদ। দেখো, অনুপাতের সঙ্গে কিন্তু ভগ্নাংশের অনেকটা মিল রয়েছে। যেমন আমরা ভগ্নাংশের দুটি অংশ থাকে, উপরেরটিকে বলা হয় লব, নিচেরটিকে বলা হয় হর, তাই তো। অনুপাতের সময় একটিকে, মানে ওই যে অনুপাতের চিহ্নের বাম দিকেরটিকে বলা হয় প্রথম পদ এবং পরেরটিকে বলা হয় দ্বিতীয় পদ। তার মানে কি এই কি অনুপাতে কেবল দুটি পদেই থাকে? না, অনুপাতে 3টি পদও থাকতে পারে, 4টি পদও থাকতে পারে। যেমন হয়তো বলা হলো 3টি সংখ্যার অনুপাত, 3টি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3:4। তাহলে এটি যদি প্রথম পদ হয় তাহলে এটি দ্বিতীয় পদ, তাহলে এটি তৃতীয় পদ। আবার যদি 4টি সংখ্যার অনুপাত দেওয়া থাকে, 4টি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে, ধরো 1:3:4:7, তাহলে এটি হলো প্রথম পদ, এটি হলো দ্বিতীয় পদ, এটি হলো তৃতীয় পদ, এটা হলো চতুর্থ পদ। ঠিক আছে, তো মোটামুটি 4টি পদ পর্যন্তই তোমাদের অঙ্ক উল্লেখ থাকে, 5টি কি 6টি অত দূর থাকে না সাধারণত। তাহলে আমরা চলে আসি এখানে যে গুরু অনুপাত কাকে বলে না, যে অনুপাতের পূর্ব পদটি বড় হয় এবং উত্তর পদটি ছোট হয়। যেমন 9:2, 15:11, 20:19, এগুলো সবই কিন্তু গুরু অনুপাত। আরেক প্রকারের অনুপাত আছে, সেটি হচ্ছে সাম্যানুপাত। সাম্যানুপাত মানে কি? সাম্যানুপাত মানে যখন অনুপাতটি সমান। যেমন 2:2,
7:7, মানে পূর্বপদ এবং উত্তরপদ যখন একই সংখ্যা থাকে তখন তাকে বলা হয় সাম্যানুপাত। এরপরে আমরা আসছি ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত কোনটা? যেমন 2:5 এর ব্যস্ত অনুপাত হবে 5:2, অর্থাৎ পূর্বপদের জায়গায় উত্তরপদ এবং উত্তরপদের জায়গায় যদি পূর্বপদ চলে যায় বা স্থান বিনিময় করে তখন সেটাকে বলা হয় ব্যস্তানুপাত। আচ্ছা, একটা কথা বলি, বলো 5-এর ব্যস্ত অনুপাতটি কত? 5-এর ব্যস্ত অনুপাতটি কত বলো দেখি, কে কে পারবে? হ্যাঁ, অনেকে হয়তো পেরে গেছে ইতিমধ্যে। 5কে আমরা 5/1 এইভাবে লিখতে পারি, ঠিক আছে? তো 5/1 যদি হয় তাহলে ইজটুর বাম দিকে হবে 5টি এটি তো পূর্বপদ, এটি তো উত্তরপদ, তাহলে পূর্বপদটি থাকে তো অনুপাত চিহ্নের বাম দিকে আর এটি থাকবে ডান দিকে। তাহলে 5 যদি 1 হয়, এখন যদি এরা জায়গা চেঞ্জ করে নেয়, যদি এইভাবে যদি জায়গা চেঞ্জ করে নেয় তাহলে 1 চলে আসবে এখানে, 5 চলে আসবে এখানে, তাহলে অনুপাতটা হয়ে যাবে তখন 1:5। তাহলে 5:1 ব্যস্ত অনুপাতটি হলো 1:5, 1:5। 5:1 ব্যস্ত অনুপাত 1:5। তাহলে হয়ে গেল। তাহলে এরপর আছে একটা ক্রমিক অনুপাত। ক্রমিক অনুপাত, ক্রমিক অনুপাতটা কোনটা? না, এখানে পদের সংখ্যা 3 বা তার থেকে বেশি হতে হবে। 3 বা তার থেকে বেশি, মানে 3 পদের সংখ্যা 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, ইত্যাদি ইত্যাদি, তখন সেই অনুপাতকে বলা হয় ক্রমিক অনুপাত। যেমন হয়তো বলা হলো যে এ, বি এবং সি এর বয়সের অনুপাত 4:5:6, তাহলে এটি হলো একটা ক্রমিক অনুপাত, কারণ 3টি পদ রয়েছে, একটা এর, একটা বি এর, একটা সি এর। তো যখন পদের সংখ্যা 3 বা তার থেকে বেশি হয় তখন সেই অনুপাতকে বলা হয় ক্রমিক অনুপাত। এবং আরেকটা রয়েছে, সেটা হচ্ছে মিশ্র বা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত সেগুলো কি? ধরো আমি 3টি অনুপাত এখানে উল্লেখ করছি, 2:3, 4:5, 6:7, 3টি অনুপাত রয়েছে। এখন যদি বলা হয় এই অনুপাতগুলির মিশ্র অনুপাতটি কত, তখন কি করা যাবে? এই প্রত্যেকটি পদের পূর্বপদের সঙ্গে পূর্বপদগুলি গুণ করে দাও, তাহলে 2 গুণ 4 গুণ 6, পূর্বপদগুলি গুণ করে নিলাম। এরপরে অনুপাতটি হবে উত্তর পদগুলির গুণফলটা লিখে নাও, 3 গুণ 5 গুণ 7, তাহলে হয়ে যাবে কত? 4 2 8, 6 8 48, অনুপাত 3 5 15, 7 15 105। তাহলে এই অনুপাতটি হলো এই অনুপাতটিকে বলা হয় মিশ্র বা যৌগিক অনুপাত। ঠিক আছে? তাহলে অনুপাতের এই কথাগুলো তোমরা মনে রাখবে। অনুপাতের অঙ্কগুলো আমি একটু পরে শুরু করছি, ঠিক আছে? এবং পড়ানোর সময় আরও যদি আমার কোনো কথা মনে আসে তাহলে সেই সময় আমি উল্লেখ করে দিব। তাহলে আমরা এখন চলে আসছি সরাসরি আজকের যে ক্লাসের যে কয়েকটি অঙ্ক রয়েছে, আমি আগেই বলেছি সেটি নেওয়া হয়েছে ক্লাস 7-এর অধ্যায় 2-এর কষে দেখি 2-1-এর কতকগুলি অঙ্ক, এবং অঙ্ক নম্বরগুলো হচ্ছে 1 2 3 4 ও 5। তো প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটিতে চলে যাচ্ছি। 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা ও 1 কিলোগ্রাম ডালের দাম 100 টাকা হলে চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে 1 কিলোগ্রাম চালের দাম, 1 কিলোগ্রাম চালের দাম 40 টাকা, আর 1 কিলোগ্রাম
ডালের দাম 100 টাকা, তাহলে 1 কিলোগ্রাম চাল ও 1 কিলোগ্রাম ডালের দামের অনুপাত হবে কত? এতক্ষণ নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। কিছুই না, অনুপাতের চিহ্নটি আগে লিখো, যেটির না মানে যেটির আগে উল্লেখ করা হয়েছে, চালের আগে উল্লেখ করা হয়েছে। তাহলে চালের দাম 40 টাকা, তাহলে এদিকে এই অনুপাতের বাম দিকে লিখিব 40 টাকা আর ডান দিকে লিখে দিব 100 টাকা। এখন আরেকটা কথা আমি বলেছিলাম প্রথমেই যে অনুপাতের কোনো একক হয় না, সুতরাং টাকাগুলো কিন্তু থাকবেই না। তাহলে 40:100। এখন এই 40:100কে আবার ছোট আকারে লেখা যায়, সেটা হচ্ছে কি না 4:10। এই 4:10কে আবারও ছোট করে লেখা যায়, সেটা কি 2:5। অতএব 1 কিলোগ্রাম চাল ও 1 কিলোগ্রাম ডালের যে অনুপাত হবে সেটি হবে 2:5। এটি হলো 1 নম্বর প্রশ্নের উত্তরটা। এরপরে প্রশ্ন নম্বর 2-এ দেখো একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে। একটা ত্রিভুজের ছবি দেওয়া আছে ABC এবং তাদের মানগুলো দেওয়া আছে 50, 60, 70। এটা হচ্ছে 50 ডিগ্রি, এটি হচ্ছে 60 ডিগ্রি, এটি হচ্ছে 70 ডিগ্রি। তাহলে বলা হয়েছে BAC কোণ অনুপাত ABC কোণ অনুপাত ACB কোণ সমান কত? অর্থাৎ এই যে ত্রিভুজটির 3টি কোণ রয়েছে তাদের মানগুলো দেওয়া আছে, সেই মানগুলো থেকে এই 3টি কোণের মানের অনুপাতটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন দেখো BAC মানে এখানে আমরা লিখতে পারি BAC কোণের মান 60 ডিগ্রি, তাহলে অনুপাতটিকে তো অনুপাতের চিহ্নের নিচে অনুপাত চিহ্নটি দাও। এরপর আছে ABC কোণের মান কত আছে 50 ডিগ্রি, তাহলে এখানে 50 ডিগ্রি। অনুপাত ACB কোণের মান দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে এখানে লিখে দিলাম 70 ডিগ্রি। এটি হলো অনুপাত। কিন্তু আবার সেই কথাতে ফিরে আসছি বারবার যে অনুপাতের কোনো একক হয় না, সুতরাং এই ডিগ্রিগুলো তোমাকে কেটে দিতে হবে। তাহলে 60, 50 এবং 70 সমান, এটাকে দেখো শেষে শূন্য আছে, শেষে শূন্য আছে, শেষে শূন্য আছে, তাহলে শূন্যগুলোকে কেটে দিতে পারো। তাহলে হয়ে গেল 6:5:60। এখন দেখো এই যে 3টি আমরা পদ পেলাম বা মান পেলাম, এগুলো কিন্তু আর ছোট আকারে করা যাচ্ছে না। হ্যাঁ, একটা কথা আবার রিমাইন্ড করিয়ে দিতে চাই যে যদি 3টির মধ্যে 2টিকে ধরো কোনো সংখ্যা দ্বারা ভাগ করা গেল, সেক্ষেত্রেও কিন্তু তুমি সেই দুটিকে কাটতে পারবে না, ছোট করতে পারবে না, কারণ 3টিকেই যদি যায় তাহলেই সেটি সম্ভব। তাছাড়া 3টির মধ্যে 2টি গেল, 1টি গেল না, তাহলে কিন্তু সেটাকে লঘিষ্ঠ আকারে করা যাবে না, এটি মনে রাখবে কিন্তু। তাহলে আমরা 2 নম্বর অঙ্কটি করে নিলাম যে এই ত্রিভুজটি 3টি কোণের মানের অনুপাতটি হলো 6:5:60। এরপরে চলে আমরা আসছি 3 নম্বর অঙ্কতে। 3 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। ঠিক আছে, তাহলে একটি পেন্সিলের দাম দেওয়া আছে 3 টাকা আর একটি লজেন্সের দাম দেওয়া আছে 50 পয়সা। তাহলে এই একটি পেন্সিল এবং একটি লজেন্সের দামের অনুপাতটা কত হবে না, মাঝখানে অনুপাত ঢুকিয়ে দাও। এখন মাঝখানে অনুপাতের চিহ্নটি তো লিখে দিলে, তাহলে কি বাম দিকে 3 টাকা আর ডান দিকে 50 পয়সা লিখে দিবে? লিখে দাও।
3 টাকা আর এদিকে লিখে দাও 50 পয়সা। এটা কিন্তু উত্তর করো না, এটা কিন্তু উত্তর নয়। এখন উত্তর করার আগে তোমাকে দেখে নিতে হবে যে এই যে পূর্ব পদে যে টাকা একক এবং উত্তর পদে যে পয়সা একক, এই দুটো কিন্তু এককে একই এককে করে নিতে হবে, তারপরে অনুপাত মানে বের করবে। ঠিক আছে, তাহলে 3 টাকাকে পয়সা করে নাও, তো 3 টাকা সমান 300 পয়সা। এইটি কিন্তু খুব একটা মূল্যবান কথা, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি বারবার তোমাদেরকে বলে দিচ্ছি, অনুপাত নির্ণয় করার সময় যে এককগুলো ব্যবহার করা রয়েছে, 3টি পদ থাকুক 2টি পদ থাকুক, সেই পদগুলির মানের যে একক যে ব্যবহার করা আছে, সেই এককগুলো যেন একই এককে করে নাও, তারপরে অনুপাতটা নির্ণয় করবে, অনুপাত বের করবে। আমি বারবার বলছি কিন্তু। তাহলে 3 টাকাকে আমরা 300 পয়সা করে নিলাম, অনুপাতে চিহ্ন দিলাম, 50 পয়সা করে দিলাম। এখন দেখো এই দুটো পদেরই কিন্তু এককগুলো একই হয়ে গেল, পয়সা পয়সা। আর অনুপাতের যেহেতু কোনো একক থাকে না, পয়সাগুলোকে কেটে দাও। তাহলে সংখ্যা যে অনুপাত দাঁড়ালো সেটা কি? 300 অনুপাত 50। তাহলে আমরা কি শিখলাম? অনুপাত একটা এককবিহীন সংখ্যার সম্পর্ক। অনুপাত হলো এককবিহীন 2 বা 3 বা 4 মানে 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সম্পর্ক, কে কার কত গুণ বা কে কত অংশ, সেটা কিন্তু এককবিহীন। তাহলে 300 অনুপাত 50। এখন দেখো এরও শেষে শূন্য, এরও শেষে শূন্য। এখন একে 5 দ্বারা ভাগ করা যাবে, একেও 5 দ্বারা ভাগ করা যাবে, 6 অনুপাত 1। এইটি হলো একটি পেন্সিল এবং একটি লজেন্সের দামের মূল্যের অনুপাত, দামের অনুপাত। ঠিক আছে, এরপরে আমরা চলে যাচ্ছি প্রশ্ন সংখ্যা 4। দেখো প্রশ্ন সংখ্যা 4-এ কি বলা হয়েছে যে একটি আধুলি, একটি 1 টাকার এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাতটি কত? এখন তোমরা তো পয়সা নিয়ে মানে কারবার করছোই সবসময়, প্রতিদিনই তো পয়সার দরকার হয়। হয়তো তোমরা স্কুলে যাও, তোমাকে বাবা মা দেন টিফিন করার জন্য বা পেন্সিল কেনার জন্য বা খাতা কেনার জন্য, পয়সা তো ব্যবহার আছে দিন থেকে রাত পর্যন্ত। ঠিক আছে, এখন পয়সা তোমরা জানো যে পয়সা এখন হয়তো অনেক রকমের মুদ্রা প্রায় দেখাই যায় না। যেমন 25 পয়সার মুদ্রা দেখা যায় না, 20 পয়সার দেখা যায় না, 10 পয়সার দেখা যায় না, 5 পয়সার দেখা যায় না। আগে তো আবার 1 পয়সা 2 পয়সা মুদ্রা ছিল, কিন্তু এখন সবগুলো উঠে গেছে। এখন যেটি দেখা যায় সেটি হচ্ছে 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা। 50 পয়সার মুদ্রাও প্রায় উঠে যাওয়ার মতোই। তো সেটাকে কি বলা হয় না, 50 পয়সার মুদ্রাকেই বলা হয় আধুলি। কি বলা হয়? আধুলি। আর 25 পয়সার মুদ্রাকে বলা হয় সিকি, সিকি বলা হয়। তো সে যাই হোক, এখন বলা হয়েছে যে একটি আধুলি, তাহলে একটি প্রশ্ন সংখ্যা কত বটে? 4। তাহলে একটি আধুলি, একটি আধুলির মূল্য কত? 50 পয়সা। ঠিক আছে, আর একটি 1 টাকা মুদ্রা এর মূল্য কত না? একটি 1 টাকার মুদ্রা মূল্য হচ্ছে 1 টাকা। আর একটি 2 টাকা মুদ্রা, তো একটি 2 টাকার মুদ্রার মূল্য কত? 2 টাকা। তাহলে একটি আধুলি, একটি টাকা, একটি 1 টাকা এবং একটি 2 টাকা মূল্যের অনুপাত কত হবে? মূল্যের অনুপাত হবে কত? 50 পয়সা অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা। এটা হলো মূল্যের অনুপাত। এখন এটা কিন্তু মানে তুমি অঙ্কটি টুকে নিলে, কিন্তু এখন উত্তর বেরোয়নি। উত্তর বেরোনোর আগে তোমাদের কি করতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছ, এই যে এককগুলো রয়েছে, এই এককগুলো তোমরাকে একই এককে করে নিতে হবে। হয় 50 পয়সাকে 50 পয়সায় রেখে দাও, 1 টাকাকে পয়সায় করে দাও, আর 2 টাকাকেও পয়সায় করে দাও।
তাহলে কত হয়ে গেল? এটা হয়ে গেল 50 পয়সা, অনুপাতের চিহ্ন, 1 টাকা মানে 100 পয়সা, তারপরে আবার অনুপাতের চিহ্ন, 2 টাকা মানে 200 পয়সা হয়ে গেল। এটি হলো অনুপাত, এখনো হয়নি। তাহলে দেখো এই এককগুলো একই হয়ে গেল। এরপরে আমরা এককগুলোকে কেটে দিলাম, শুধুমাত্র থাকলো সংখ্যাগুলো। কি কি না 50 অনুপাত 100 অনুপাত 200। এটি বলা যাবে এটি অনুপাত, কিন্তু এটিও অনুপাত নয়, এটিও অনুপাত নয়। এখন এই অনুপাতটাকে আমরা আবার ছোট আকারে লিখব। তাহলে শেষের শূন্য একটা, শেষের শূন্য একটা, শেষের শূন্য এটা কেটে দিলাম। তাহলে হয়ে গেল 5 অনুপাত 10 অনুপাত 20। এখন দেখো প্রথম পদ 5, দ্বিতীয় পদ 10, তৃতীয় পদ 20, তিনটে পদকে কিন্তু 5 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 5 দ্বারা ভাগ করে দাও। তাহলে 5কে 5 দ্বারা ভাগ করলে হয় 1, 10কে 5 দ্বারা ভাগ করলে হয় 2, আর 20কে 5 দ্বারা ভাগ করলে হয় 4। তাহলে ওই একটি আধুলি, একটি 1 টাকা এবং একটি 2 টাকার যে মূল্যের অনুপাত হলো সেটি হলো 1:2:4। এটি হবে অ্যান্সার। এখন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে তিনটি পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা, তোমরা হয়তো ভাবতে পারো যে আমার টাকাই করে নিব, সবাইকে করতে পারো, কোনো অসুবিধা নেই। উত্তর কিন্তু 1:2:4 আসবে। দেখো কিভাবে। 50 পয়সা সমান কত টাকা না 50 পয়সা সমান 50/100 টাকা। 1 টাকা মানে কত টাকা? 1 টাকা মানে 1 টাকা। 2 টাকা সমান কত টাকা? 2 টাকা সমান 2 টাকা। তাহলে এদের মূল্যের অনুপাতে কত হবে টাকায় না 50/100 টাকা অনুপাত 1 টাকা অনুপাত 2 টাকা। তাহলে টাকা টাকা টাকা, এককগুলো কি হয়ে গেছে? কেটে দাও। তাহলে সংখ্যাগুলো কি থাকলো? 50-এর 100 অনুপাত 1 অনুপাত 2। 50-এর 100কে লঘিষ্ঠ আকারে করলে কত হয়? 50-1কে 50, 50×2=100 হয়। তাহলে 1/2 অনুপাত 1 অনুপাত 2। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, সেটি হচ্ছে যখন কোনো অনুপাতের কোনো পদকে কোনো সংখ্যা দ্বারা গুণ করবে, তখন কিন্তু সেই সংখ্যা দ্বারা বাকি পদগুলোকেও কিন্তু সঙ্গে সঙ্গে গুণ করে দিবে, তাহলে অনুপাতটি বজায় থাকবে। আর তা না হলে অনুপাতটি নষ্ট হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে। তাহলে এখান দেখো, এটা তো ভগ্নাংশ একটা। তাহলে ভগ্নাংশটাকে আমরা পূর্ণ সংখ্যা করতে গেলে কি করতে হবে না 1/2কে 2 দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে 1/2কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2 কেটে যাবে, তাহলে 1 হবে। এখন এই যে পূর্বপদকে মানে প্রথম পদকে, এখানে পূর্বপদ বলা ঠিক হবে না, পূর্বপদ এবং উত্তরপদ ব্যবহার করা হয় দুটির অনুপাতের সময়, কিন্তু এখানে তিনটির অনুপাত রয়েছে, এটা ক্রমিক অনুপাত। তো তাহলে 1/2কে 2 দ্বারা গুণ করা হলো, অতএব সঙ্গে সঙ্গে 1কে কিন্তু 2 দ্বারা গুণ করো, আবার সঙ্গে সঙ্গে কিন্তু তৃতীয় পদকেও 2 দ্বারা গুণ করে দাও। সমান এখানে 2 কেটে গেল, থেকে গেল 1 অনুপাত এখানে 2 অনুপাত 4। দেখো অনুপাতটা কিন্তু সে একই উত্তর বের হলো। তুমি এইগুলোকে পয়সা এককে করে নিয়ে অনুপাত বের করলেও যা উত্তর, টাকা এককে পরিণত করে নিলেও সেই একই অনুপাত, কিন্তু একই থাকবে, কারণ অনুপাত হলো এককবিহীন মানে বিভিন্ন সংখ্যার সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমরা 4 নাম্বারটি করে নিলাম। এরপর চলে আসছি আমরা অঙ্ক নম্বর 5-এ। অঙ্ক নম্বর 5-এ বলা হয়েছে কি দেখো না উমার, এটা বয়স সংক্রান্ত, তিনজনের নাম উল্লেখ আছে। উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস এবং নূরজাহানের বয়স 12 বছর হলে তাদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে এখানে উমার বয়স কত? 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে উমার বয়স দেওয়া আছে 12 বছর 6 মাস।
12 বছর 6 মাস। আচ্ছা, এরপর রাতুলের বয়স, রাতুলের বয়স দেওয়া আছে 12 বছর 4 মাস। 12 বছর 4 মাস। এবং নূরজাহানের বয়স, নূরজাহানের বয়স দেওয়া আছে পুরোপুরি 12 বছর। 12 বছর। তাহলে এদের উমার, রাতুল এবং নূরজাহানের বয়সের অনুপাতটি কত হবে লিখে দাও। অতএব উমা কমা রাতুল ও নূরজাহানের বয়সের অনুপাত হবে, বয়সের অনুপাত হবে কত কত না 12 বছর 6 মাস অনুপাত 12 বছর 4 মাস অনুপাত 12 বছর। এখন এটা তো অনুপাত হলো না, অনুপাত আমরা বের করে নেব, আমরা লিখে নিলাম, যেটা দেওয়া সেটা লিখে নিলাম। এখন অনুপাত বের করার আগে আমি যেটা বললাম সেটি আবার ফিরে ফিরে ওই কথাতেই আসছি, সেটি হচ্ছে এককগুলো কিন্তু একই এককে করে নিতে হবে। তাহলে এখানে কি হবে, 12 বছরকে মাসে করে নাও, তাহলে 12 গুণ 12, 12 12 144, তার সঙ্গে 6 মাস, তাহলে এত মাস হয়ে গেল। অনুপাত এই 12 বছরকেও তুমি 12 গুণ 12 করে মাস করে নাও, তারপরে এটাকে 4 যোগ করে দাও, এই বন্ধনীটা এখানে দিলেও হতো, এত মাস। অনুপাত 12কে 12 দ্বারা, এখানে কোনো মাস নেই, সুতরাং 12 গুণ 12 মাস। সবাইকে কিন্তু তিনটে পদকেই কিন্তু এককগুলো একই করে নেবে। তাহলে এটা হয়ে গেল 12 12 144 আর 6 150 মাস হলো, 150 মাস। অনুপাত এটা হবে 12 12 144 আর 4 148 মাস। অনুপাত 12 12 144 মাস। এবারে মাসগুলোকে কেটে দাও, পড়ে থাকলো সংখ্যাগুলো কি কি, 150 অনুপাত 148 অনুপাত 144। এবারে যে কথা বললাম যে ধরো ভাগ করার সময় আমি কোনো সংখ্যা দ্বারা ভাগ করে নিব, কিন্তু দেখা গেল দুটোকে গেল একটাকে গেল না, তাহলে কিন্তু সেটি দ্বারা ভাগ করা যাবে না। তিনটে পদকেই যেন একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যতদূর যায় লাস্টে যেটা থাকবে সেটাই উত্তর। এখন দেখো 150টা জোড় 148টা জোড় 144টা 2 দ্বারা তো যাবে অতি অবশ্যই, তাহলে 150-এর অর্ধেক হয় 75, অনুপাতিটা হবে 7 দুগুণে 14, 4 দুগুণে 8 74, এটা হবে 7 দুগুণে 14, 2 দুগুণে 4 72। এখন দেখো 7 আর 5 12, 3 দ্বারা ভাগ করা যাবে, 7 আর 2 9, 3 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 7 আর 4-এর যোগফলে 11, 11কে 3 দ্বারা ভাগ করা যাবে না। অতএব তুমি যদি ভাবো যে এটাকে তো 3 দ্বারা কাটাকাটি করা যাচ্ছে, এটাকেও 3 দ্বারা কাটাকাটি করে যাচ্ছে, তাহলে 3 25-এ 75 আর 3 24-এ 72, তাহলে হয়ে গেল 25 অনুপাত 74 অনুপাত 24। এটা কিন্তু ভুল, আমি বারবার বলছি কিন্তু, ঠিক আছে? তাহলে এইটি মনে রাখবে যে অনুপাতকে যখন লঘিষ্ঠ আকারে করবে বা ছোট আকারে লিখবে, তখন এমন সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায় তিনটাকেই, বা যতগুলি পদ থাকবে সবাইকে যদি ভাগ করা যায়, তাহলে সেইটি দ্বারা ভাগ করে তাদেরকে ছোট মানে ছোট আকারে লিখতে পারো, তাছাড়া কখনোই এটা করবে না। তাহলে আশা করি অনুপাত সম্বন্ধে অনেক কথা তোমরা আজকে জানলে, হয়তো বা কেউ কেউ আগে থেকেই জানো, ভালো কথা, কিন্তু আমার মনে হয় যারা হয়তো অনুপাত সম্বন্ধে যাদের ধারণা ছিল না, তারা অনুপাত সম্বন্ধে অনেক কথাই জেনে নিল এই ক্লাসটি থেকে। এবং এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো এর পরবর্তী অঙ্কগুলো। হ্যাঁ, একটি কথা আমি বলে যাই তোমাদেরকে স্পষ্ট করে, যে আমি যে ভিডিও আপলোড করব এবার থেকে, সেগুলো কিন্তু ক্লাস ওয়াইজ ধারাবাহিকভাবে, মনে রেখো, ক্লাস ওয়াইজ ধারাবাহিকভাবে, অর্থাৎ এখন যেমন 2
2.1 কোষে দেখি করছি, এরপর হবে 2.2, যদি 2.3 আছে তো 2.3, এরপরে পরের অধ্যায় যেটা আছে, মানে একদম ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো করে নেব যতক্ষণ না একটা টপিক আমি সম্পূর্ণভাবে শেষ করছি, ঠিক আছে। এবং তার থেকেও আরও বড় কথা, অনুপাতের অঙ্ক তোমাদের যে ক্লাস 7-এর বইয়েতে রয়েছে সেগুলো ক্লাস 7-এর জন্য অবশ্যই ইম্পর্ট্যান্ট, ওগুলোর মধ্যে থাকবে। কিন্তু যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় বসছো তারাও কিন্তু দেখে থাকবে, মানে এমন কোনো পরীক্ষা নেই চাকরির পরীক্ষা যে পরীক্ষাতে তোমাদের 2 কিংবা 4 কিংবা 5টে অনুপাতের অঙ্ক দেওয়া থাকে না। সুতরাং অনুপাত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, ভালোভাবে শিখে নাও। এবং শেষে আমি চাকরির জন্য যে প্রস্তুতি তোমরা নিচ্ছ তার জন্য যে অনুপাতের অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলো আমি বেশ ভালোভাবে বুঝিয়ে দেব। তো আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং পরের ভিডিওর কোন কোন অঙ্ক নিয়ে আসবো নিশ্চয়ই জেনে গেছো। ওই 2.1 কোষে দেখির 6 নম্বর অঙ্ক থেকে যতগুলো পারবো আমি করে দেখিয়ে দেব। তো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।